This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী শুভজিৎ। শুভজিৎ, আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে বাংলা জানতে চায় অনুব্রত মণ্ডল গ্রেফতার কখন হবে। থানায় হাজিরা এড়িয়েছেন অনুব্রত, আজ ফের নোটিশ দেওয়া হয়েছে। ফের নোটিশ দিয়েছে তাকে পুলিশ। অসুস্থতার কারণ দেখিয়ে আজ থানায় গেলেন না অনুব্রত মণ্ডল। আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছেন তিনি। বিস্তারিতভাবে জানবো এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা সম্পর্কেও জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি বীরভূম থেকে রয়েছেন আমাদের সঙ্গে হিমাদ্রি, জানতে চাইবো তোমার কাছ থেকে পুলিশের পরবর্তী পরিকল্পনা কি, পুলিশ কি করতে চলেছে? দেখো, একেবারেই সেটাই এখন বড় প্রশ্ন। অনুব্রত মণ্ডলকে যে সমন পাঠানো হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল আজকে এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার জন্য, সকাল 11টা নাগাদ তিনি এলেন না, তার আইনজীবী এলেন এবং আগামীকাল ফের নোটিশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে বোলপুরের এই এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার জন্য। 11টার সময় তিনি কি আসবেন? সূত্র মারফত খবর, কালও সম্ভবত অনুব্রত মণ্ডল আসবেন না হাজিরা দিতে। কাল ফের আইনজীবী মারফত তিনি পাঠাতে পারেন কোনো বার্তা। আজ যেমন পাঠিয়েছেন যে তিনি অসুস্থ রয়েছেন, সে কারণে আসতে পারেননি। এখন বড় প্রশ্ন হলো, এরপর পুলিশ কি তাহলে আবার নোটিশ পাঠাবে নাকি বড় কোনো পদক্ষেপ নেবে? যে কথা পুলিশ সুপার, বীরভূম জেলার পুলিশ সুপার গতকাল বোলপুর থানায় দাঁড়িয়ে বলেছিলেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ এই ধরনের যে মামলা, সেখানে যে ধরনের মামলা ধারা দেওয়া হয়েছে, তাতে পুলিশের ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নিতে কিন্তু সেই অর্থে কোনো বাধা নেই। কিন্তু অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী নেতা বীরভূম জেলার। একসময় এই অনুব্রত মণ্ডলের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এই বীরভূম জেলার গাছের পাতা নড়ত না তার অর্ডার ছাড়া, এমনটাই কিন্তু মনে করা হয়। তারপর সেই অনুব্রত মণ্ডল যখন এই ধরনের কাজ করছেন, বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় ফোনে গালাগালি করছেন, মধ্যরাতে তার স্ত্রী, তার মাকে নিয়ে কুৎসিত কথাবার্তা বলছেন, অশ্লীল ভাষা বলছেন, সেক্ষেত্রে এখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে বীরভূম জেলা পুলিশ বা এই বোলপুর থানা বা যে এসডিপিও অফিস রয়েছে সেখান থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন এবং দেখার বিষয়। পুলিশের পক্ষ থেকে কিন্তু মুখে এর আগে জানানো হয়েছে যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। কথা বলছিল আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে, সরাসরি ছিলেন বীরভূম থেকে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন এবং বিজেপির পক্ষ থেকে মুখপাত্র প্রীতম দত্ত রয়েছেন। আমি শুরুতেই বৈশ্বনাথবাবু আপনার কাছে জিজ্ঞাসা করব, অনুব্রত মণ্ডল ফের হাজিরা এড়ানোর পথে। গোটা বাংলার মানুষের একটাই প্রশ্ন, অনুব্রত মণ্ডলের সমান বা তার কম অপরাধ করে এর আগে অনেকে পুলিশের রোশানল থেকে কোনোভাবে বাঁচতে পারেননি। বিরোধী রাজনৈতিক দল করার কারণে হোক অথবা কোনো রাজনৈতিক দল করেন না, স্রেফ সাধারণ মানুষ সেই কারণেই হোক, অনুব্রত মণ্ডল এখনো গ্রেফতার নন কেন? এই উত্তর তো আপনাদেরকেই দিতে হবে বৈশ্বনাথ বাবু। দেখুন, ফৌজদারি অপরাধে যদি কেউ অভিযুক্ত থাকে তাকে ইনভেস্টিগেশন ফেস করতে হবে, সে আমাদের দলেরই হোক আর আমাদের বিরোধী দলেরই হোক। উনি আমাদের দল করতেন, অন্যায় করেছেন, নিশ্চয়ই ফৌজদারি অপরাধ করেছেন, তার জন্য পুলিশ ওখানে মামলা স্টার্ট করেছে এবং সেই মামলায় অনুব্রতকে হাজিরা দেওয়ার নোটিশও হয়েছে এবং অনুব্রতকে সেই নোটিশ অনুযায়ী তাকে হাজিরা দিতে হবে, যেটা 41 প্রভিশন আছে, তাকে নোটিশ করেছে, তাকে যেতে হবে। এবং যদি পুলিশ মনে করেন যে তার তদন্তে তিনি সহযোগিতা করছেন না, তাহলে পুলিশ সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে কাউকে মাপ করা হবে না। আমরা এমন একটা রাজনৈতিক দল বা আমরা যে সরকারের সমর্থন করি, সেই সরকারের কোনো মাপকাঠি নেই। সিপিএম এর বৈশ্বনাথ, আপনি ফৌজদারি অপরাধের কথা বলছিলেন এবং পুলিশের মনোভাবের কথা বলছিলেন, আর এখান থেকে আমার প্রশ্ন, বিএনএসএস এর ধারাটা আমার মনে নেই, কিন্তু সিআরপিসির 102 স্পষ্ট লেখা আছে, কোনো পরোয়ানা জারি করা ছাড়াই পুলিশ যদি মনে করে অভিযুক্তর কাছ থেকে যে কোনো জিনিস সিজ করতে পারে। অনুব্রত মণ্ডলের ফোনটা কিন্তু এখনো পুলিশ বাজেয়াপ্ত করেনি। পুলিশের মনোভাব নিয়ে কি প্রশ্ন তুলব না আমরা? দেখুন, পুলিশের ব্যাপার, পুলিশ সেটা করবে। আমি তো পুলিশের মুখপাত্র নয়, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। পুলিশের প্রশাসনিক ব্যাপারে পুলিশ কিভাবে তার কার্যক্রম করবে, পুলিশ কিভাবে তদন্ত করবে, সেটা পুলিশের উপর নির্ভর করে। পুলিশ যদি মনে করেন যে তাকে হেফাজতে নেবেন, পুলিশ নিতে পারেন। যদি তদন্তে উনি সহযোগিতা না করেন, দিতে পারেন।
পুলিশ যদি মনে করেন যে তদন্তের জন্য ফোনটাকে সিজ করার দরকার আছে, তাহলে ফোনটাকে তারা সিজ করতে পারেন। এই বিষয়ে তো পুলিশের ব্যবস্থা। আমি শুধু এটা বলতে চাইছিলাম, যেটা আপনি আমাকে বলতে দিলেন না, সেটা হলো সিপিএম পার্টির যখন গভর্নমেন্ট ছিল তখন সুশান্ত ঘোষ, অনিল বোস বা বিনয় কুমার যারা কুৎসিত মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে এক্ষেত্রে কিন্তু সরকার, আমাদের সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে, মামলা স্টার্ট করেছে এবং তাকে নোটিশ পাঠিয়ে তাকে ডেকে পাঠানো হয়েছে। বিজেপি পার্টির যারা নেতৃত্ব আছেন তারাও কিন্তু এটা মনে রাখতে হবে যে তারা যে সমস্ত ঘটনা মধ্যপ্রদেশের যে মন্ত্রী বলেছেন তাকে কিন্তু কি পুলিশ একবারও ডেকে পাঠায়নি। যিনি কুরেশি সম্পর্কে এই মন্তব্য করেছেন, যিনি আমাদের সেনাবাহিনীর একজন বড় কর্নেল, তার বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তাকে করেনি। বা এখানে নানান ধরনের বীজবহন যে এক কুস্তিগির থেকে শ্লীলতাহানি করেছে তাদেরকেও কিন্তু কোনো হেফাজতে নেয়নি। এখানেই হলো তফাৎ। আমরা কিন্তু আমাদের লোক বলে তাকে ছেড়ে দেবো না। আইনের যা প্রসেস আছে, প্রশাসনের যে প্রসেস আছে, সেটা তাকে ফেস করতে হবে। এটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি। আমি এখান থেকে প্রীতম দত্তর কাছে আসবো। প্রীতম বাবু, আপনারা যখন বারবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবি জানাচ্ছেন, খুব স্বাভাবিক সে দাবি জানানো, আমরাও জানাচ্ছি, কিন্তু আপনাদের সামনে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আপনাদের রাজ্যের, আপনাদের যে রাজ্যে সরকার আছে সেখানকার সেই সরকার চালানো রাজ্যের পুলিশের ভূমিকা, সেখানকার সরকারের ভূমিকা। দেশের সেনাবাহিনীকে অপারেশন সিন্দুরের পর সরাসরি অপমান করে আপনাদের মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী দিব্যি করে বেড়াচ্ছে। অনির্বাণ, তুমি যদি এখন একটা বাই মিস্টেক একটা কথা বেরিয়ে গেছে তার সাথে হ্যাবিচুয়াল অফেন্ডার অনুব্রতর সাথে তুলনা করো, অনুব্রত বাবু তো আজকের থেকে না, ওয়ান ভিডিও, ওয়ান স্টেজ, এরকম অনেকবার একের পর এক করে গেছেন এবং তাকে 100% দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী সাপোর্ট করে গেছেন একের পর এক। আমাদের বাংলার মিডিয়া তার অন্ডকোষ নিয়েও খবর করেছে সম্ভব তোমার। তো আজকে ওনাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে? উনি উন্নয়ন দাঁড়িয়ে থাকবে বলেছেন, উনি চরম ঢাকা বলেছেন, উনি বলেছেন বোম মেরে দাও, উনি বলেছেন এই পুলিশ তোকে এখনই এখান থেকে ট্রান্সফার করিয়ে দেবো 2 মিনিটের মধ্যে। উনি বকটুইতে দাঁড়িয়ে বলেছেন যে উনি এমনভাবে কেসটা সাজাবেন যেন সাজাটা অন্যরকম ভাবে হয়। উনি তো একটার পর একটা করেছেন, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে করেছেন। তার সাথে কারো বাই মিস্টেক একটা কথা বেরিয়ে গেছে মুখ থেকে, সেটা এবং দেশের সেনাবাহিনীকে একটি রাজ্যের একজন উপমুখ্যমন্ত্রী এবং একজন মন্ত্রী, পূর্ণমন্ত্রী যখন আক্রমণ করেন, যখন কদর্য ভাষায় আক্রমণ করেন, ধর্ম তুলে আক্রমণ করেন, এমনকি তাদেরকে পাকিস্তানিদের বোন বলে পর্যন্ত কেউ সম্বোধন করেন, তখন সেটা বাই মিস্টেক এবং তাদের গ্রেফতারি এড়িয়ে চলেন। কিন্তু ওই একই অপরাধে বা হচ্ছে কম অপরাধে দেশের সেনাবাহিনীর সাফল্য নিয়ে প্রশ্ন তুলে একজন অধ্যাপক গ্রেফতার হন এবং তার গ্রেফতারি নাকচ হয় না, কিন্তু তাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হয়। সুপ্রিম কোর্ট তাকেও অত্যন্ত নিন্দা করেছে। কিন্তু ঘটনাটা ঘটেছে এক, আর ব্যবস্থা হয়েছে আলাদা। এই নিদর্শন আপনাদের ক্ষেত্রেও ভুরি ভুরি। তবে এই প্রথম নয়, অসুস্থতার কারণ দেখিয়ে এর আগেও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল, সে নজির রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর। আমি তন্ময়ের কাছ থেকে বিস্তারিত জানবো এই সম্পর্কে। তন্ময়, অনুব্রতর এর আগে এমন অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ানোর যে নজিরগুলো, সেগুলো যদি একবার আমাদের জন্য আরেকবার বলো। অনুব্রত মণ্ডল, সেটা সিবিআই এর আমরা মামলায় দেখেছি, পর 9বার হাজিরা এড়িয়েছিলেন, চিঠি পাওয়ার পরও, তলব করার পরও। 10বার তিনি হাজিরা দিয়েছিলেন। তার পরবর্তী সময়ে সিবিআই বাড়িতে আসে এবং নিচুপট্টি যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ফলে তার হাজিরা না দেওয়ার প্রবণতা রয়েছে এর আগের যে বিষয়টা রয়েছে। 1, 2, শুধু অনুব্রত মণ্ডল নয়, এর আগে আমরা মলয় ঘটককেও দেখেছি একাধিকবার সিবিআই তলব করেছে, কিন্তু তিনি একবারের জন্য হাজিরা দেননি। এরকম একাধিক উদাহরণ রয়েছে। অর্থাৎ চিঠি করে তলব করার পরে নিয়ম অনুযায়ী হাজিরা দেওয়া, সেক্ষেত্রেও কিন্তু অনুব্রতর আগের রেকর্ড তুমি সিবিআই এর ক্ষেত্রে দেখতে পাবে যে তিনি চান না। ফলে সেটারই বোধহয় কোথাও একটা বলা চলে পুনর্নির্মাণ হয়ে গেল আজকে। সেখানে তিনি লয়ার পাঠিয়ে দিলেন। এখন পুলিশ কি করে সেটাই দেখার, কারণ পুলিশ অন্য ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় থাকে। ফেসবুকে কেউ পোস্ট করলে ছুটে গিয়ে তাকে রাত্রে বাড়ি দরজা ভেঙে গ্রেপ্তার করে নিয়ে চলে আসে। এক্ষেত্রে সরাসরি পুলিশের উদ্দিকে অসম্মান, পুলিশের উদ্দিকে অসম্মান, সরকারকে অসম্মান। একেবারে তাই তন্ময়। আপাতত ধন্যবাদ তন্ময় প্রামাণিক, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। বৈশ্বনাথ বাবু, অনুব্রত মণ্ডলকে যে হ্যাবিচুয়াল অফেন্ডার বলছেন অনেকে, ঠিকই তো অনুব্রত মণ্ডলকে যদি সেক্ষেত্রে ভুবন ধরি, তাহলে তৃণমূল কংগ্রেসকে কি ভুবনের মাসি ধরবো? এর আগে যে খেলা সিবিআই এর সঙ্গে 9বার খেলেছেন, সে খেলা এবার আপনাদের পুলিশের সঙ্গে খেলছেন, তখন আপনারা সমর্থন করেছেন, এখন কি বলবেন?
দেখুন, আপনি যদি বলেন যে হ্যাবিচুয়াল অফেন্ডার বা হিস্ট্রি সিটার, তাহলে আমি বলবো যে আপনি সমস্ত রাজনৈতিক দলকে পাশাপাশি রেখে, বিভিন্ন লোকের পাশাপাশি ছবি রেখে আপনি তুলনামূলক বিচার করবেন। তৃণমূল কংগ্রেসে যারা রয়েছে তাদের বিরুদ্ধে যদি একাধিক মামলা থেকে থাকে, তাহলে বিজেপির যারা নেতা তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে, সিপিএম এর যারা আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। খোদ অমিত শাহ, তিনি খুনের দায়ে তাকে গুজরাটে যাওয়া বন্ধ ছিল, তিনি কাস্টাডিতে ছিলেন। কোদরায়ের হত্যাকাণ্ডের সময় তিনি কাস্টাডিতে ছিলেন। সুশান্ত ঘোষ সিপিএম এর 6 মাসের ওপর কাস্টাডি ছিলেন প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে। তো আপনাকে জানতে হবে সিপিএম পার্টির নিরুপম সেন সাইবারি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং আপনি তৃণমূল কংগ্রেসের অনুব্রতকে নিয়ে এত বাজার গরম, বা যারা করছে বাজার গরম, তাদের এটা বুঝতে হবে যে রাজনৈতিক দলের কিছু কিছু মানুষ থেকে যায় যাদের নামে নানান ধরনের অভিযোগ থাকে। তবে এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা অভিযোগ করছেন তারা আয়নায় একটু নিজের মুখটা দেখেননি। আয়নায় নিজের মুখ দেখানোর কথা বারবার বলছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। শুভজিৎ, বোধহয় বৈশ্বনাথ বাবু কিছু একটা বলতে গিয়েও শুধু বামেদের দিকে আক্রমণটা করলেন। কিন্তু প্রীতম, আপনার কাছে আমি যাব। আপনি এর আগে বলছিলেন না মুখ ফসকে একটা কথা বেরিয়ে গেছিল, রমেশ বিধুরি, তিনি কি মুখ ফসকে বারবার বিতর্কের জন্ম দেন? দল তো প্রমোশনও দেয় তাকে। তোমার আজকে কেউ কিছু বলেছে তার বিরুদ্ধে দল দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জির মতো একের পর এক চুরি, ডাকাতি, বোম মারা, খুন, রাহাজানি, রেপ এগুলোকে সাপোর্ট করেনি। একে কাউকে কাকুজে বাঘ থেকে বেঙ্গল টাইগার বলে দেয়নি। তো সুতরাং এই অনেক অনেক আকাশ পাতাল ডিফারেন্স আছে ভাই। আমাদের যেগুলো আছে সেগুলো কোর্টে কিছু আছে এবং কোর্ট থেকে সেগুলো বেঁচে রয়েছে। প্রীতম, রমেশ বিধুরি পার্লামেন্টে দাঁড়িয়ে একজন সাংসদের উদ্দেশ্যে একটা মন্তব্য করছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে মন্তব্য করছেন, তারপরে দল কি ব্যবস্থা নিয়েছে? মমতা ব্যানার্জি 100% হোল হার্টেডলি বারবার, একবার দুবার না, বারবার সাপোর্ট করেছেন। ওনার বায়ু কম যায়, বায়ু কম থাকে, ওনার একটু বলে, এগুলো সব বলে গেছেন একের পরে, একবার দুবার না। তুমি দেখাও যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব এইভাবে বলেছেন যে না, এ খুব ভালো ছেলে। না না, সেটা হয়তো বলেননি প্রীতম। আমি এটা অবশ্যই বলছি যে আপনাদের সর্বোচ্চ নেতৃত্ব হয়তো পিঠ চাপড়ে বাগটাক বলে দেননি। কিন্তু দেখুন, নিজের দলের এই হ্যাবিচুয়াল অফেন্ডারদের কে কিভাবে ডিল করবে, প্রত্যেক দলে আলাদা রকম সকম থাকে। তো এমনিতেই আপনারা বলেন আপনাদের দল পার্টি উইথ এ ডিফারেন্স, তো আপনাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ব্যাপার আছে নিশ্চিত, আপনারা একটু ডিফারেন্টলি ডিল করে থাকেন। সামনাসামনি পিঠ চাপড়েন না, দলের ভিতরে ঘরের ভিতরে হয়তো পিঠ চাপড়ে দেন, কিন্তু ব্যবস্থা তো নেন না, মানে গ্রেফতার তো করেন না। এখানে আপনাদের সঙ্গে বৈশ্বনাথ বাবুদের সঙ্গে সিপিএম এর সঙ্গে কোনো ফারাক নেই, যে যখন ক্ষমতায় থাকেন যেমন খুশি ব্যবহার করেন। থাকবে সেই জন্য পার্টি উইথ ডিফারেন্স 100% ফারাক ছিল, আছে, থাকবে। প্রীতম বলুন, শোনা যাচ্ছে। বলছি আমাদের 100% ফারাক ছিল, আছে, থাকবে, পার্টি উইথ ডিফারেন্স। তার কারণ হচ্ছে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব কাউকে এরকম পিঠ চাপড়ায় না। পার্টির সাথে সাথে বলে যে এটা ঠিক নয়, সামনে চাপড়ান না, পিছনে নিশ্চয়ই চাপড়ে দেন, ঘরে আড়ালে নিশ্চয়ই চাপড়ে দেন, নাহলে লোকগুলো দলে থেকে যায় কি করে, এবং দিনের পর দিন পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? আমি আসছি প্রীতম, আপনার কাছে আসছি, বৈশ্বনাথ বাবু আপনার কাছেও ফিরছি। কিন্তু শুভজিৎ, দেখো উর্দির এত বড় অসম্মান, এবার কি অন্তত খোলস ছেড়ে বেরোতে পারবে পুলিশ? মানুষ এই প্রশ্ন তুলছেন, তার কারণ উর্দিতে অন ডিউটি থাকা একজন পুলিশ কর্মীকে, বা যদি আধিকারিকও ধরি আইসি একজন থানার, তাকে এইভাবে, সাধারণ পুলিশ কর্মী যদি হন, তাকে এইভাবে কেউ অপমান করতে পারেন? মা, বোন, বউ কি বলেননি? অনুব্রতকে গ্রেফতারের দেরিটা কেন? চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কালকে ধরপাকড়ে কি পরিমাণে সক্রিয়তা দেখিয়েছে পুলিশ আমরা দেখেছি। কি করছিলেন তারা একটি মিছিলের ডাক দিয়েছিলেন, তারা নবান্নে যাওয়ার ডাক দিয়েছিলেন। নবান্ন অত্যন্ত প্রোটেক্টেড একটা প্লেস, কিন্তু নবান্নর সামনে থেকে নয়, তাদেরকে ধরপাক করে পুলিশ সক্রিয়তা দেখিয়েছে ডরিনা ক্রসিংয়ে, এমনকি শপিং মলের ভিতর থেকে অথবা শিয়ালদা স্টেশনের ভিতর থেকে। কিন্তু মা এবং স্ত্রীকে টেনে একজন আইসিকে কর্মরত অবস্থায় তাকে কদর্য ভাষায় হুমকি দেওয়া সত্ত্বেও এখনো অনুব্রত মণ্ডল অধরা কেন? তিনি কেন স্রেফ অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়িয়ে যেতে পারছেন, এবং সেটা মেনে নিচ্ছে পুলিশ? আগামীকাল আবার তাকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু আগামীকালও যদি না যান কি করবে পুলিশ কি নিশ্চিত করে বলতে পারবে? শাসক নেতা বলেই কি ক্ষেত্রে এতটা নিষ্ক্রিয় পুলিশ? প্রশ্ন চাকরি হারিয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের। গোটা রাজ্য জুড়ে, গোটা শহর জুড়ে চোরেদেরকে পুলিশ পাহারা দিচ্ছে, আর আমরা শিক্ষক মহাশয়রা আমাদেরকে যে জায়গায় আজকে পথে নামিয়ে নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর এই সমাজের যে দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা অর্ধনগ্ন হয়ে শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য ঘোষণা করা হয়েছিল। আমাদেরকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কিসের জন্য এত সক্রিয়? নিশ্চিত পুলিশকে কোথাও না কোথাও থেকে বার্তা দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল একজন তৃণমূলের হেভিওয়েট নেতা, তিনি একজন আইপিএস অফিসারকে কুৎসা ভাষায় গালিগালাজ করছেন। কিন্তু
এটা যদি ধরুন আমরা যদি আম পাবলিকরা কেউ করতো, এই পুলিশ প্রশাসন কি ছেড়ে দিত? রক্ষকই ভক্ষক, এটা লজ্জা করে, মানে এটা মেনে নেওয়া যায় না। অর্ধনগ্ন মিছিল ছিল এবং সেখানে আমরা দেখেছি পুলিশ কী ধরনের আচরণ করেছে, অথচ সেই পুলিশে আবার যখন অন্য জায়গায় আমরা দেখছি সেইখানে সেই পুলিশ কখনো টেবিলের তলায় লুকিয়ে পড়ছে। সেই চাকরিটা যাদের কারণে চলে গেল তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, শুধু পুলিশের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে নিরীহ শিক্ষকরা তাদের হকের চাকরি, হকের দাবি আদায়ের জন্য একটা প্রতিবাদ করছে, সেখানে পুলিশ তার নির্মম রূপ তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সেই পুলিশ আবার যখন কোনো নেতা একটা মানে অকথ্য ভাষায় কোনো একটা পুলিশ অফিসারের মানে কথা বলে, সেই পুলিশ সেখানে মানে ভীত সন্ত্রস্ত বিড়ালের মতো মিমু করছে। অর্থাৎ সাধারণ বনাম অসাধারণ, সেই কথাটা আবার আসছে শুভজিৎ। অনুব্রত মণ্ডল কি অসাধারণ? নিশ্চিতভাবে অপমানে তো অসাধারণত্ব দেখিয়েছেন, অপমান বললে বোধহয় কম বলা হবে। যে ফোন কলের প্রায় কিছুই শোনানো যাচ্ছে না, এতগুলো বিপ, তবুও একবার আমার মনে হয় সেই ফোন কলটা আরেকবার শোনানো দরকার অনুব্রত মণ্ডল। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমার উপরত মন্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। অনির্বাণ, আমরা 3টে বক্তব্য শোনালাম। মানে প্রথমে ওই বিখ্যাত ফোন কল, যেটুকু অংশ আমরা শোনাতে পেরেছি বিশ্বাস করুন তার থেকে অনেক বেশি অংশ আমরা বিপ দিতে বাধ্য হয়েছি। আর তারপর অনুব্রত মণ্ডলের 2টো বক্তব্য, একটা জনসভা থেকে পুলিশের উদ্দেশ্যে বোম মারুন, আর একটা এসপি পদমর্যাদার আধিকারিক দাঁড়িয়ে আছেন, তাকে অনুব্রত মণ্ডল মিডিয়ার সামনে বলছেন 7:30 অবধি সময় দিয়ে দিলাম, না করতে পারলে বাড়িঘর জ্বালিয়ে দেবো। আর এখান থেকে বৈষ্ণব বাবু আপনার কাছে যাব। বৈষ্ণব বাবু, আপনি যথার্থই বলেছেন আপনি পুলিশের কোনো প্রতিনিধি নন, কিন্তু আপনি রাজ্যের শাসক দলের প্রতিনিধি। যে রাজনৈতিক দলটা আপনি করেন, যারা ওই প্রতিনিধিত্ব এই মুহূর্তে টিভি 9 বাংলায় করছেন, তারা এ রাজ্যে সরকার পরিচালনা করছে। আমাদের সংবিধানের আর্টিকেল 74 স্পষ্ট বলে দিয়েছে, স্পষ্ট ইঙ্গিত করছে সরকার পরিচালনার দায়িত্বে থাকবেন জনপ্রতিনিধিরা। সেখান থেকে কি আপনি বা আপনাদের দলের যারা আছেন তারা এই পুলিশের প্রতিনিধি নন, পুলিশ কি করবে জানি না, এটা বলে দায় এড়াতে পারে? দেখুন, অনুব্রত যেটা বলেছে সেটা পার্টি থেকে নিন্দা করা হয়েছে, আমরা নিন্দা করেছি এবং ও ক্ষমাও চেয়েছে, নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে। কিন্তু তারপরেও প্রশাসন ওকে ছেড়ে দেয়নি, প্রশাসন তার প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে। এই কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, উনি যা কথা বলেছেন অত্যন্ত খারাপ কথা, অত্যন্ত অশ্লীল ভাষা। এটাকে কোনো মতে কোনো মানুষ, সুস্থ মানুষ এটাকে সমর্থন করতে পারেন না। উনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন এইভাবে কোন কাউকে কথা বলা, এবং তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আমাদের সরকার তো ব্যবস্থা নিল, আপনি একটা এক্সাম্পল দেখান না সিপিএম পার্টির গভর্নমেন্টের সময়
যে এই ধরনের আচরণ করার পরে বৈশ্বনাথবাবু এখানে আমার একটা কথা বলার আছে, অনির্বাণ বলছি। বৈশ্বনাথবাবু আমার এখানে একটা কথা বলার আছে, আপনি যেটাকে সরকারি ব্যবস্থা বলছেন সেটা দলীয় ব্যবস্থা। সরকারি ব্যবস্থা বলতে আমরা আম জনতা যেটা বুঝি সে ব্যবস্থা এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিছু হয়নি। আমি একটা কথা খুব ক্যাটেগরিক্যালি বলছি বৈশ্বনাথবাবু, আপনি আমাকে বহুদিন ধরে চেনেন, আমি এই রিপোর্টিং করতে করতে আজকে এখানে খবর পড়ার সুযোগ পেয়েছি এবং এখানে এসেছি। আপনি জানেন আমার রিপোর্টিং লাইফে আমি সিপিএম এর কোন কোন লোককে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে শুনেছি। আমি অনিল বিশ্বাসের কথা বলতে পারি, এই চুলের মুঠি ধরে, ঠিক অনুব্রত মণ্ডল যে কায়দায় বলছেন চুলের মুঠি ধরে তৎকালীন বিরোধী দলনেত্রীকে তিনি আর যা যা করার কথা বলছেন সেগুলো মুখে আনা যায় না। আমি এখন আপনার সামনে বলছি, প্রকাশ্যে বলছি বৈশ্বনাথবাবু, সেদিনকে সিপিএম সরকারের উচিত ছিল চুলের মুঠি ধরে হিড়ির করে টানতে টানতে অনিল বসুকে গারদে ঢোকানো। চুলের মুঠি ধরে হিড়ির করে টানতে টানতে সেই পুলিশ অফিসারকে গারদে ঢোকানো উচিত ছিল সিঙ্গুরে বিডিও অফিসে যিনি লাইট নিভিয়ে তৎকালীন বিরোধী নেত্রীর গায়ে হাত দেওয়ার পর্যন্ত সাহস দেখিয়েছিলেন। এগুলো কোনোটা আমরা বাম আমলে দেখিনি এবং আমার বিশ্বাস বৈশ্বনাথবাবু এগুলো দেখিনি বলেই কিন্তু মাদের, মেয়েদের, বোনেদের, রাজ্যের বিরোধী নেত্রীর একজন মহিলার এখন ভয়ঙ্কর অসম্মান দেখে কিন্তু রাজ্যের মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে অন্য কে করলো কি করলো না তা দিয়ে কি তুলনা চলে? আমাদের এই মুহূর্তে একটাই প্রশ্ন বৈশ্বনাথবাবু, কবে কতক্ষণে অনুব্রত মণ্ডল জেলে ঢুকবে? কবে কতক্ষণে অনুব্রত মণ্ডলকে পুলিশ হিড়হিড় করে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবে, যে একজন কর্তব্যরত পুলিশকে ভাষায় কথা বলার হুঁশিয়ারি দেওয়ার সাহস দেখায়? আপনি দেখুন না, পুলিশ তো, প্রশাসন তো নোটিশ করেছে। প্রশাসন যদি সেকেন্ড নোটিশে ও যদি অ্যাটেন্ড না করে তাহলে পুলিশের কাছে সেটা তো রয়েছে। আর ও যদি অ্যাটেন্ডও করে, ও যদি 41 এর সিআরপিসি যেটা ছিল, এখন যেটা নতুন সেকশন রয়েছে, তাতে যদি ও পুলিশকে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না দিতে পারে, পুলিশের কাছে সেই অপরচুনিটি আছে, পুলিশ ওকে হেফাজতে নিতে পারে। সুতরাং প্রশাসন, পুলিশ যেভাবে ব্যবস্থা নিচ্ছে, আমার মনে হয় আইনে যা বলা আছে সেইভাবেই ব্যবস্থা নিচ্ছে। এবং এইখানে আমি বলতে চাইছি, এই জায়গাটাই ডিফারেন্স, যেখানে অনিল বসুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, সুশান্ত ঘোষের বিরুদ্ধে ব্যবহার নেওয়া হয়নি, বিনয় গোঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এখানে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। যিনি সোফিয়া কুরেশিকে বললেন যে পাকিস্তানের চর বা ওদের বোন, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে নিশ্চিতভাবে সে কথাটা নিয়ে আবারও যাবো প্রীতমের কাছে, আবারও একবার প্রীতম দত্তের কাছে যাবো, কিন্তু তার আগে যেভাবে বাঘ অনুব্রত পুচকে পাচকা হয়ে গেছে সেই ডিফারেন্সের কথাটা তো আসে। অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, বারবার পুলিশকে হুমকি হুঁশিয়ারি দেওয়া, এবং তা সত্ত্বেও ফিরহাদ হাকিমের চোখে এখন পুচকে পাচকা ঘটনা। মা স্ত্রীকে টেনে এমন একজন উর্দিধারীকে এমন কদর্য ভাষায় হুমকি, সেটাও লঘু করারই কি চেষ্টা করছেন কলকাতার মেয়র, রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। বীরভূমের দাপুটে তৃণমূল নেতার হুমকিকে লঘু করতে ঢাল করছেন কর্নেল কুরুচি প্রসঙ্গে বিজেপি নেতাদের কুরুচিকর মন্তব্যকে। এটা আইনের পথে চলবে, নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। তখন এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বেশি, না একজন মহিলা আর্মি অফিসার পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি, কোনটা? সুতরাং সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে। দেখুন, মোটামুটি যে বক্তব্য পাচ্ছি আমরা বা যে গতি প্রকৃতি দেখছি, তাতে একটা বিষয় খুব পরিষ্কার, অন্তত এটা পরিষ্কার যে তৃণমূলের বিড়ম্বনা অনুব্রত মণ্ডল বাড়িয়ে দিয়েছেন। একদা বীর ছিলেন, এখন দলের মধ্যেই বোধহয় কোণঠাসা হয়ে পড়েছেন। দলের নির্দেশে মাত্র 38 মিনিটের মধ্যেই ক্ষমা চেয়ে নেন অনুব্রত মণ্ডল। সুব্রত বক্সিকেও চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেন তিনি। হুমকিকাণ্ডের পর স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠছে, অনুব্রত রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? জেলা সভাপতি তিনি ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কোর কমিটির একজন সাধারণ সদস্য এই মুহূর্তে তিনি, তাহলে কি কোথাও গিয়ে কোর কমিটির সদস্য পদ আগামী দিন অনুব্রত মণ্ডলের থাকবে না? এই প্রশ্নও কিন্তু কেউ ইতিমধ্যে তুলতে শুরু করে দিয়েছেন। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল যদি দেয়, আমি তাকে অপমান করি, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ, নিজের রাগ সামালতে পারিনি। এটা স্বাভাবিক, আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক, আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। রেলের জমিতে পাঁচিল দেওয়া নিয়েও এবার খড়গপুরের তুলকালা, মারফিফের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের রীতিমতো খণ্ডযুদ্ধ। যাতায়াতের সুবিধার জন্য রেলের জমি দিয়ে যেতেন স্থানীয় বাসিন্দারা, সেই জমিতে মাঝে রেল এবার
পাঁচিল তুলছে এবং সেখানে পাঁচিল তুলতে গেলে বা বাধা দেন স্থানীয়রা। যে পাঁচিল রেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই পাঁচিল ভেঙে দেওয়ার চেষ্টা স্থানীয় বাসিন্দাদের। দেখতে পাচ্ছেন রেলের জমিতে রেল নিজে পাঁচিল তুলেছে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি এখান দিয়ে যাতায়াতে তাদের সুবিধা হতো, এই জমিতে পাঁচিল তুলে দেওয়া তাদের অসুবিধা হবে। রেলের জমিতে তুলে দেওয়া পাঁচিল এইভাবেই স্থানীয়রা আরপিএফ এর সামনে ভাঙলেন এবং রীতিমতো খণ্ডযুদ্ধ বচসায় জড়ালেন আরপিএফ এর সঙ্গে রেলের কর্মীদের সঙ্গে। আমি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবব্রতের সঙ্গে কথা বলে। দেবব্রত, কত বড় অসুবিধা, বিশেষ করে রেল যখন নিজের জমিতে পাঁচিল দিয়েছে তখন স্থানীয়দের কি বলার থাকতে পারে বিষয়? দেখো, আমরা তো এটা জানি যে খড়গপুর শহর রেল মানে শহরের অর্ধেকটা হচ্ছে রেলের জায়গা বলা যেতে পারে। তার ফলে রেল যে সমস্ত তার এলাকায় বাউন্ডারি দিচ্ছে, তার ফলে সাধারণ মানুষ যাতায়াত করছে যে সমস্ত এলাকা দিয়ে, সেই সমস্ত জায়গাগুলি বাতিল তুলে দেওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। তাদেরকে হাসপাতাল যেতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে, কোনো নির্দিষ্ট কোনো অফিসে যেতে হবে একটা কয়েক কিলোমিটার রাউন্ড দিয়ে ঘুরে আসতে হবে, গোটা শহরটাকে ঘুরে তারপরে সেই অফিসে পৌঁছাতে হবে। তার ফলে সাধারণ মানুষের যে চরম একটা সমস্যা পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সেটা কিন্তু গত কয়েকদিন ধরেই এই এলাকায় একটা ক্ষোভ দানামান ছিল এবং পাঁচিল দিয়ে দেওয়ার ফলে কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং আজকে সেই পাঁচিল কিন্তু সাধারণ মানুষ একত্রিত হয়ে সমস্ত রাজনৈতিক দলের সবাই সেখানে ছিলেন, মানে রাজনীতির উঠে গিয়েই কিন্তু আজকে সাধারণ মানুষ তার প্রতিবাদ করে এবং সেই সাধারণ মানুষ সেই পাঁচিল ভেঙে ফেলতে চেষ্টা করে। আর তখনই কিন্তু আরপিএফ বাধা দেয় এবং আরপিএফ এর সাথে একরকম বচসা হয়, ধস্তাধস্তি শুরু হয়ে যায় সাধারণ মানুষের। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ইতিমধ্যেই আরপিএফ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানতে পারছি আমরা। তবে সাধারণ মানুষও কিন্তু এলাকায় রয়েছে এবং তাদের একটাই দাবি যে পাঁচিল সরিয়ে ফেলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এই পাঁচিলগুলো খুলে দেওয়া হোক, এই দাবি কিন্তু তারা জানিয়ে আসে। ধন্যবাদ দেবব্রত। वहाँ से सांप भी निकलता है। मतलब ये रास्ता आप लोगों को जैसा था वैसा चाहिए, जैसा रास्ता था वैसा चाहिए। तो অনির্বাণ, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাকচর কাণ্ডে এবার জুড়ে গেল কলকাতার নাম। বড় খবর নিঃসন্দেহে, চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার সিআরপিএফ এর এসআই মতিরাম জাট। সেই তদন্তেই কলকাতার 3 জায়গায় তল্লাশি এনআইএর। ডিটেল নেব সুপ্রিয়। দেখো, পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু গোটা দেশের প্রায় 14 থেকে 15টি জায়গাতে এনআইএর যারা গোয়েন্দারা রয়েছেন তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সেক্ষেত্রে শহর কলকাতাতে 3টি জায়গাতে আজ সকাল থেকে এনআইএর গোয়েন্দারা তারা তল্লাশি অভিযান চালায়। ডায়মন্ড হারবার রোডের একটি দোকান, ট্রাভেল এবং ট্যুর ট্রাভেলসের দোকান, এবং এই দোকানে আজ সকাল থেকে বেশ কয়েক ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয়। এই দোকানের যিনি মালিক রয়েছেন সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো। এনআইএর গোয়েন্দারা কখন আসেন এবং কি বলা হয়? আমি সকাল যখন দোকান খুললাম তখন ওনারা 20-25 জন চলে এসছে। হ্যাঁ, এসে আমাকে বলে যে আমি এনআই দিয়ে আই কার্ড দেখিয়ে যে এনআই দিয়ে এসছি, হ্যাঁ আমি কিছু সার্চিং করব। সার্চিং করব। আমার দুজন, আমরা এখানে ছিলাম, দুজন আমাকে বসিয়ে দিয়ে যে আমার মোবাইল সব নিয়ে নিয়েছে আগে। হ্যাঁ, তারপর কোনো কাজ। আপনাদের দোকানে মূলত কি কাজ হয়? আমাদের দোকানে মানি ট্রান্সফার হয়, আপনার অনেক ফ্লাইট টিকিট আছে, ট্রেন টিকিট আছে, জিরক্স আছে, টাইপিং আছে, অনেক রকমের কাজ আছে। তারপর কি বললেন, মানে আপনাদের মোবাইল থেকে কি তথ্য তারা পেয়েছে? মোবাইল দিয়ে কিছু পাইনি। উনি যা নিয়ে এসেছিলেন 5000 ট্রান্সফারে, 5000-এ কিছু নিয়ে এসছেন কি 5000 টাকা ট্রান্সফার হয়েছে এই নম্বরে, তাহলে মোবাইল দিয়ে কোনো সার্চিংয়ে পাওয়া যায়নি। হ্যাঁ, তারপর উনি ওই সেম নম্বরে 3টে ট্রানজ্যাকশান পেয়েছে।
হ্যাঁ 3টে ট্রানজ্যাকশন পেয়েছে, 5,000-এর ট্রানজ্যাকশন পাইনি। অন্য ট্রানজ্যাকশন পেয়েছে ও পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি দিয়ে, থার্ড পার্টি অ্যাপস আছে পে পয়েন্ট ইন্ডিয়া, যা আমরা পে করি, ও থার্ড পার্টি দিয়ে আমরা 3টে ট্রানজ্যাকশন করেছিলাম। ওই 3টে ট্রানজ্যাকশন সুপ্রিয় আরেকটু খোলসা করে জিজ্ঞাসা করুন, ট্রানজ্যাকশনটা কি, মানে কি জানতে চাইলেন, কি দেখালেন ওনারা? জলদি লাও। পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস আছে, আমরা তো মানি ট্রান্সফার করি স্যার। এই দেখুন এই তিনটে ট্রানজ্যাকশন আছে, পে পয়েন্ট ইন্ডিয়া লেখা আছে, দেখছেন পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি দিয়ে, থার্ড পার্টি অ্যাপস দিয়ে আমরা ট্রানজ্যাকশন মানি ট্রান্সফার করেন, বিদেশি মুদ্রার কি লেনদেন করেন তার ট্রান্সফার, নাকি সাধারণভাবে টাকা ট্রান্সফার করে থাকেন? মানি ট্রান্সফার আমরা এই থার্ড পার্টি অ্যাপস দিয়ে করে দিয়েছি। থার্ড পার্টি তো এমনি তো না। তো সেক্ষেত্রে আপনারা যে টাকা ট্রান্সফার করেন কোথাও, সেটা কেউ এসে বললে, কোনো গ্রাহক এসে বললে তবেই তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই কেউ কাছে মানে এনি আসবেন স্যার আমার এই নম্বরে ট্রান্সফার করে। সেক্ষেত্রে আপনারা কোনো ডকুমেন্টস নেন না বা কোথায় পাঠাচ্ছেন সেটা জানতে চান না? আমরা তো থার্ড পার্টি অ্যাপস দিয়ে করি, তো এই যা করবে থার্ড পার্টি অ্যাপস করবে। যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি, এই যে 3টে ট্রানজাকশন আপনার দোকান থেকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে হয়েছে, এই টাকাগুলো সরাসরি পৌঁছে গেছে পাকিস্তানে। আমি এটা জানি না কোথায় গেছে, এটা গোয়েন্দারাও তো সেরকমই বলেছে। ও বলছে পাকিস্তান চলে গেছে, এরকম বলেছে কি পাকিস্তান গেছে। সুপ্রিয়, ওটা কি ভারতীয় মুদ্রাতেই গেছে নাকি কোনো মানি ট্রান্সফার হয়ে কোনো বিদেশি মুদ্রায় গেছে? আমরা করে দিই, কোথায় যাবে না যাবে, আমরা তো এই 2 পয়সা 3 পয়সা বিজনেস করি বসে, এই পয়সা তো আমার নিয়ে মানে আমার ঘর চলে। হ্যাঁ হ্যাঁ, তারপর আধার কার্ড দেখে তারপর এই ট্রানজাকশনের জন্য আপনার দোকানে কে এসেছিল, কে বলেছিল, সেটা কি আপনার মনে আছে? সে বিষয়ে কিছু তথ্য দিতে পেরেছেন আপনি? না, উনি এনআই দিয়ে মানে দিল্লি দিয়ে পাঠিয়েছিলেন, বলছে আমাকে, আমি দিল্লি দিয়ে পাঠিয়েছি আমাকে, আপনার দোকানে সার্চিং করবো, সার্চিং। কিন্তু আপনার দোকান থেকে তো এই টাকাটা ট্রানজাকশন হয়েছে, এই টাকার অ্যামাউন্ট 3টে ট্রানজাকশন হয়েছে। কিন্তু কে এসেছিলেন এই ট্রানজাকশন করার জন্য? এটা বলতে পারে অনেক দিন পুরানো, এটা কতদিন পুরানো? 22 এপ্রিলের আগে না পরে? আপনার কব কা রে 2024 3/4/2024 কি করে ভাব মনে থাকবে? তো মনে থাকবে না। এটা তো আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে? না, একটা নোটিশ আমাকে দিয়ে গেছেন এখন, হ্যাঁ কি মানডে দিন আপনাকে দেখা করতে হবে রাজারহাট, এরকম আসতে হবে আপনাকে রাজারহাটে এনআইএ অফিসে তলব করা হয়েছে সোমবার 11টার সময়। কোনো ডকুমেন্টস বা কিছু কি নিয়ে গেছেন? নিয়ে গেছে, আমার ল্যাপটপ নিয়ে গেছে, 3টে মোবাইল নিয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি যাব। দেখো ইতিমধ্যেই এই দোকান থেকে ল্যাপটপ, মোবাইল সহ বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, এবং তার পাশাপাশি এনআইএ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে 2024 সালে এই দোকান থেকে পরপর 3টি ট্রানজাকশন হয়েছিল, এবং যে ট্রানজাকশনগুলো কিন্তু বা আর্থিক লেনদেন যথেষ্ট সন্দেহজনক বলে মনে করছেন গোয়েন্দারা। একেবারে সুপ্রিয়, ঠিক এখান থেকে তোমাকে প্রশ্ন, উনি যেমনটা বলছিলেন 3/4/2024, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের 3 তারিখে হওয়া ট্রানজাকশন, নিশ্চিতভাবে পাহেলগাঁওয়ের ঘটনা ঘটারও প্রায় 1 বছর আগে বা 1 বছরেও কিছু বেশি সময় আগে। তার মানে কি এত আগে থেকে এই চর চক্র সক্রিয় ছিল? দেখো এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে উঠে আসতে শুরু করেছে, বা এই মতিরাম জাট নামের যে সিআরপিএফ জওয়ান, যাকে ইতিমধ্যেই পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে তদন্তকারীরা গ্রেপ্তার করেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই যে এই সমস্ত তথ্য কোথা থেকে আর্থিক লেনদেন হয়েছিল সেই সমস্ত বিষয়ে জানতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। আর তার কাছ থেকে পাওয়া সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলছে। ডায়মন্ড হারবার রোডের এই যে একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বা যেখান থেকে বিভিন্ন সময় মানি ট্রান্সফার করা হয়, এই ধরনের একটি ছোট দোকান, সেখানে তল্লাশি চালানো। আমি সুপ্রিয় এই ব্যাপারটা একটু স্পষ্ট করতে চাইছি আরো একবার, শেষবারের মতো তোমাকে আমি জিজ্ঞাসা করছি, এই মানি ট্রান্সফারটা কোন মুদ্রায় হয়েছে? ভারতীয় মুদ্রা নাকি ভারতীয় মুদ্রা নিয়ে এসে কেউ বিদেশি মুদ্রায় ট্রান্সফার করিয়েছে? দেখো এই যে ব্যবসায়ী রয়েছেন, যার সঙ্গে আমরা কিছু সময় আগে কথা বলছিলাম, তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলেন, তাদের এখান থেকে বিদেশি মুদ্রায় ট্রান্সফার করার কোনো রকম কোনো অপশান নেই বা সুযোগ নেই। সেক্ষেত্রে তারা ভারতীয় মুদ্রাতেই এই টাকাটা ফরওয়ার্ড করেছিলেন বা ট্রানজাকশন করেছিলেন। কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে যে পাকিস্তান বা এ ধরনের কোথাও সন্দেহজনক কোথাও পৌঁছে গেছে, বা একটা সন্দেহজনক লেনদেন এবং বেশ মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে, এমনটাই কিন্তু এনআইএ সূত্রে আমরা জানতে পারছি। এবং এই যে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে এই যে জওয়ান, সিআরপিএফ জওয়ান বা ইএসআই মতিরাম জাট, যাকে ইতিমধ্যেই তদন্তকারীরা গ্রেপ্তার করেছে, তার কাছ থেকে পাওয়া জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তথ্যের ভিত্তিতেই কিন্তু এই সমস্ত তল্লাশি অভিযান বা বিভিন্ন জায়গাতে যে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়েছে বা মানি ট্রানজাকশন হয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু পৌঁছে যাচ্ছেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, এবং সেখানে গিয়ে তারা খতিয়ে দেখছেন যে এই ট্রানজাকশনের জন্য কে বা কারা এসেছিলেন, কী কারণে এই ট্রানজাকশন হয়েছে। কারণ এই সমস্ত ট্রানজাকশনগুলো কিন্তু যথেষ্ট সন্দেহজনক বলেই মনে করছেন তদন্তকারীরা। আর এই পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া এএসআই মতিরাম জাট, তার
তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, এটাই কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বা বলা যেতে পারে সব থেকে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয়, তুমি এই ঘটনা প্রবাহের দিকে এবং তদন্ত যেভাবে এগোচ্ছে, যেভাবে খবর আসছে সূত্র মারফত যা পাচ্ছ, নিশ্চিতভাবে নজর রাখো এবং আমাদেরকে জানাতে থাকো। নতুন আপডেট এলেই আমরা আমাদের দর্শকদের জানাবো। এবার আপনাদের জানিয়ে রাখি, পাক চর তদন্তের যোগসূত্র এবার এসে পৌঁছলো কলকাতা পর্যন্ত। পার্ক সার্কাস, আলিপুর এবং খিদুরপুর এলাকায় আজকে তল্লাশি চালিয়েছে এনআইএ। দেশের 15টি জায়গায় তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থার। এই মুহূর্তে সুপ্রিয়ার কাছে আরেকবার ফিরে যাবো। সুপ্রিয়া, কি হচ্ছে এই মুহূর্তে? কত টাকা হয়েছে সবগুলো মিলিয়ে? 50 কোটি টাকা হয়েছে? কত টাকা? 100 কোটি টাকা হয়েছে? কত টাকা হয়েছে? তাহলে আপনি মোটা অঙ্ক কেন বলছেন? আপনি যেটা বললেন অর্থাৎ ওই এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন তারাও সম্ভবত কিছুটা উত্তেজিত বা তারাও জানতে চান যে ঠিক কি ঘটেছে এখানে। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। যে দোকানদারের কাছে আজকে আসেন এনআইএর তদন্তকারীরা, যে দোকানদারের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়, তাকে কিন্তু কলকাতা রাজারহাটে এনআইএ অফিসে আগামী সোমবার তলব করা হয়েছে, নোটিশ দিয়ে যাওয়া হয়েছে এবং তার দোকান থেকে ল্যাপটপ এবং 3টি মোবাইল ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন এনআইএ আধিকারিকরা। এটা কলকাতার একটা জায়গার খবর আমরা দিলাম অনির্বাণ, কিন্তু আরো দুটো জায়গায়, মোট 3টে জায়গায় কিন্তু এনআইএ আজকে তল্লাশি চালিয়েছে। দেশ জুড়ে 15টি জায়গায় তল্লাশি চলছে। শুভজিৎ, এদিকে আজকে 5 রাজ্যে পাক সীমান্তে অসামরিক মক ড্রিল, এদিকেও কিন্তু নজর থাকবে আমাদের অবশ্যই। এবার পাক সীমান্তবর্তী জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটে যার নাম দেওয়া হয়েছে অপারেশন শিল্ড। নিশ্চয় মনে আছে আপনাদের 7ই মে দেশ জুড়ে মক ড্রিল করার ঘোষণা করেছিল কেন্দ্র, কিন্তু আগের রাতেই অপারেশন সিঁদুর হয়। পাকিস্তানের মাটিতে থাকা 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা, খতম করা হয় 100-র বেশি জঙ্গিকে। কিন্তু আজকের এই মক ড্রিলটা কেন, কি কারণে? শান্ত, দেখো, পাকিস্তান সীমান্তে যে 5টি রাজ্যে এই মকড্রিল হতে চলেছে, সেই মকড্রিল কিন্তু শুধুমাত্র যে আত্মরক্ষার স্বার্থে বা যদি শত্রুরা আক্রমণ করে তার জন্য কিন্তু নয়। মূলত যেটা ভারতীয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এবং সিভিল ডিফেন্স মিনিস্ট্রি সূত্রে খবর যে এই মকড্রিলের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যে অপারেশন সিঁদুর শেষ হয়নি বলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেই বিষয়টিকে গুরুত্ব দিলে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে। এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও ইতিমধ্যেই সীমান্তবর্তী অংশগুলিতে জানানো হয়েছে এবং সেই বিষয়টিকে এবং সেই কথাটিকে গুরুত্ব দিয়েই কিন্তু এই মকড্রিল করা হচ্ছে বলে সূত্রের খবর। এই ব্যাপারে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জনবসতি এলাকাকে কিন্তু এবার মকড্রিলে বেছে নেওয়া হয়েছে। কারণ অপারেশন সিঁদুরের পর দেখা গিয়েছিল পাকিস্তানের দিক থেকে পাল্টা হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক মারা গিয়েছিল। জনবসতি এলাকায় তারা কিন্তু গোলাগুলি ছুড়েছিল। সেই কারণে এই জনবসতি এলাকাকে মূলত এই মকড্রিলের আওতায় আনা হয়েছে, যাতে কোনো সময় যদি পাকিস্তানের দিক থেকে হামলা হয় তাহলে এই সাধারণ মানুষকে কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তারা কিভাবে লুকোবেন বা কিভাবে বাংকার তলে ঢুকে যাবেন, সেই সব কিছু কিন্তু এবারের মকড্রিলের মধ্যে থাকছে। তবে গুরুত্বপূর্ণ এটাই যে গতবার মকড্রিলের ঠিক আগের দিন রাতে আমরা অপারেশন সিঁদুর দেখেছিলাম। স্বাভাবিকভাবে কোথাও কি মনে করা হচ্ছে যে এবারও মকড্রিল, তাহলে কি আবারও কিছু নতুন হতে চলেছে? এই প্রশ্ন কিন্তু এই জল্পনা কিন্তু একদমই বড় কিছুর প্রস্তুতি কি? নজর থাকবে সায়ন্ত নজর থাকবে। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। আমি শুধু এই বিষয়ে ভবিষ্যৎবাণী করব না, আমি শুধু এটুকুই বলবো যে সিঁদুরদান যখন হয়েছে অপেক্ষা করুন, বাসি বিয়েও হবে, ফুলসজ্জাও হবে, আগামী দিনে বাংলাদেশের ভাইও হতে পারে। শুভজিৎ, এবার পাকিস্তানকে ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্য সফরে রয়েছেন। আমাদের রাজ্যে যেদিনকে আসেন সেদিনকে হচ্ছে একই ভাষায় তিনি বলেছিলেন অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসের সব থেকে বড় প্রত্যাঘাত এবং সেই প্রত্যাঘাতের পর পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে ভারত আঘাত হানে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদীদের দিয়ে ছায়াযুদ্ধ চালানো যাবে না, এবার ঘরে ঢুকে মারব, সন্ত্রাসের মদতদাতাকেও বড়সড় মূল্য চোকাতেই হবে। এবার ফের হুঙ্কার নরেন্দ্র মোদীর। আজ ভোপালের সভা থেকে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বললেন গুলির জবাব এবার গোলাতেই মিলবে। ऑपरेशन सिंदूर आतंकवादियों के खिलाफ भारत के इतिहास का सबसे बड़ा और सफल ऑपरेशन है।
जहां पाकिस्तान की सेना ने सोचा तक नहीं था, वहां आतंकी ठिकानों को हमारी सेना ने मिट्टी में मिला दिया। सैकड़ों किलोमीटर अंदर घुस करके मिट्टी में मिला दिया। ऑपरेशन सिंदूर ने डंके की चोट पर कह दिया है कि आतंकवादियों के जरिए छद्म युद्ध, प्रॉक्सी वॉर नहीं चलेगा। अब घर में घुसकर भी मारेंगे और जो आतंकियों की मदद करेगा उसको भी इसकी भारी कीमत चुकानी पड़ेगी। अब भारत का एक एक नागरिक कह रहा है, 140 करोड़ देशवासियों का बुलंद आवाज कह रहा है, अगर तुम गोली चलाओगे तो मान के चलो गोली का जवाब गोले से दिया जाएगा। भारत संस्कृति और संस्कारों का देश है और सिंदूर ये हमारी परंपरा में नारी शक्ति का प्रतीक है। राम भक्ति में रंगे हनुमान जी भी सिंदूर को ही धारण किए हुए हैं। शक्ति पूजा में हम सिंदूर का अर्पण करते हैं और यही सिंदूर अब भारत के शौर्य का प्रतीक बना है। पहलगाम में आतंकियों ने सिर्फ भारतीयों का खून ही नहीं बहाया, उन्होंने हमारी संस्कृति पर भी प्रहार किया है। आतंकवादियों ने भारत की नारी शक्ति को चुनौती दी है। ये चुनौती आतंकवादियों और उनके आकाओं के लिए काल बन गई है, काल। এদিকে পাকিস্তানের মুখোশ খুলতে দেশে দেশে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা, সংসদীয় দলের সদস্যরা। পাকিস্তানের মাটিতে কিভাবে সন্ত্রাসের চাষ হচ্ছে সে কথা তুলে ধরলেন জাকার্তায়। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এবার পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়েই কথা হবে। সেই সঙ্গে কাশ্মীর ভ্রমণের অনুরোধও জানিয়েছেন জাকার্তাবাসীকে। After the Pahalgam attack, within 24 hours there was a terror group by the name of TRF, which is the Resistance Front. They claimed responsibility for the terror attack. Who is TRF? TRF is proxy of Lashkar-e-Taiba, which is a UN designated terror organization. So Pakistan is showing to the world that we are trying to engage in talks and then trying to pull the trigger from another hand. And terror and talks cannot go together. This time when the government engages, I want the government and every Indian should agree with me that this time when we approach and when we engage with the Pakistan counterparts, we should talk about reclaiming POK, where the terror attacks were planned, where terror infrastructures were ran to inflict blood and harm on Indians and Indian soil. We cannot tolerate this for an indefinite period of time. শশী থারুরদের প্রতিবাদ আর ভারত সরকারের পাঠানো সংসদীয় দলের প্রতিনিধিদের কূটনৈতিক দৌত্য। পাক মন্তব্যে এবার ইউটার্ন করল কলম্বিয়া। ভারতের পক্ষে জোরালো সওয়াল করে আগের পাকপন্থী বিবৃতি প্রত্যাহার। অপারেশন সিঁদুর এবং পাক সন্ত্রাস নিয়ে ভারতের অবস্থান বোঝাতে কলম্বিয়া যায় শশী থারুরের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল। ভারতের পাশে না থেকে উল্টে পাকিস্তানের হয়ে সহানুভূতি প্রকাশ করে কলম্বিয়া। একই সঙ্গে তারা জানায় যে ভারতের উপরে সন্ত্রাসবাদী হামলার মতো পাকিস্তানের ভিতরে যারা ভারতের প্রত্যাঘাতে আহত হয়েছেন তাদের জন্য বা নিহত হয়েছেন তাদের জন্য তারা দুঃখিত। কিন্তু অপারেশন সিঁদুরে পাকিস্তানের নিহতদের প্রতি এই সমবেদনা জানানো নিয়েই প্রতিবাদ জানায় ভারতের সংসদীয় প্রতিনিধি দল। কলম্বিয়ায় দাঁড়িয়ে গোটা বিষয়টা নিয়ে হতাশা প্রকাশ করে ভারতীয় দল। এরপরে দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা হয়, যার জেরে পুরনো বিবৃতি প্রত্যাহার করতে বাধ্য হয় কলম্বিয়া।
We had some good news that they have withdrawn their statement that had disappointed us earlier, and will issue a statement of strong support for our position and understanding for our position. We had a similarly successful conversation with the President of the Chamber of Representatives, and there again, very good discussion, strong support expressed after those meetings. এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এবার পাকিস্তানের সুরাট শহরে সম্পূর্ণ দখল নিয়েছে বালোচ লিবারেশন আর্মি। বড় খবর নিঃসন্দেহে, সুরাট শহরে পুলিশ স্টেশন, সরকারি আবাসন, ব্যাংকের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বালোচ আর্মির দখলে। কোয়েটা, করাচি এবং সুরাব হাইওয়ে দখল করে নিয়েছে বালোচ লিবারেশন আর্মি। এই নিয়ে 3টে শহর দখল করলো বালোচ লিবারেশন আর্মি। এই মুহূর্তে আমরা সুরাব শহরের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। গালার দখল করেছিল, হিংলাজ দখল করেছিল, আর এবার সুরাব শহর দখল করলো বালোচ লিবারেশন আর্মি। আর এই মুহূর্তে যে ব্রেকিং খবরে চোখ রাখবো আপনাদের সঙ্গে, বিদেশের মাটিতেও এবার মুখ পুড়ল মোহাম্মদ ইউনুসের। জাপানে বিক্ষোভের মুখে পড়তে হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে। ইউনুস বিরোধী স্লোগান দিতে থাকেন জাপানের প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হন প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভের জেরে পিছিয়ে যায় ইউনুসের বেশ কিছু কর্মসূচির সময়। দেখছেন সেই ছবি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমরা দেখেছি গত দুদিন আগে ভারতের তরফ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো গোলযোগের দায় ভারত কেন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের উপরই বর্তায় না, এটা বাংলাদেশকেই সমাধান করতে হবে। এবার তার অভ্যন্তরীণ নয়, ইউনুস তার দেশের অভ্যন্তরীণ কার্যকলাপের জন্য ভারতের দিকে আঙুল তুলছিলেন প্রকাশ্যে বা ঘুরিয়ে, কিন্তু এবার জাপানের মাটি থেকে তিনি একেবারে সরাসরি বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়েছেন। এর দায় কাকে দেবেন? দেখো, এর দায় নিঃসন্দেহে ইউনুসকে দিতে হবে, কারণ গত কিছুদিন ধরেই কিন্তু বাংলাদেশ জুড়ে মানুষের জনরোষ বাড়ছিল, কারণ স্থায়ী নির্বাচিত সরকার সেখানে গঠন করা যাচ্ছে না, বা কবে সেই রোডম্যাপ তৈরি হবে, কবে নির্বাচন হবে, কোনো স্পষ্ট দিশা ইউনুস দেখাতে পারছেন না। একদিকে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ, সেনাবাহিনী তাদের সঙ্গে গণ্ডগোল বাড়ছে ইউনুসের, ফলে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের অন্দরে লেজে গড়ের অবস্থা। কিন্তু আজকে আমরা যে ছবি দর্শকদের দেখাচ্ছি বিদেশের মাটিতে, সেখানেও কিন্তু বাংলাদেশে যে বাসিন্দারা প্রবাসে থাকেন তারা কার্যত জাতীয় পতাকা নিয়ে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। একই দাবি, একই উদ্দেশ্য, বাংলাদেশের স্থায়ী নির্বাচিত সরকার তৈরি করা এবং বাংলাদেশকে একটা নির্দিষ্ট দিশা দেখানো। আর কতদিন ক্ষমতা আঁকড়ে ইউনুস থাকবে, ঠিক সেই কারণে কিন্তু বিক্ষোভ হয়, যার জেরে বিদেশের মাটিতে এবার বাংলাদেশে মুখ পুড়ল এবং একই সঙ্গে ইউনুসের বেশ কিছু কর্মসূচি কিন্তু পিছিয়ে গেল। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ ঘোরালো হচ্ছে বাংলাদেশের। একেবারে নাম করে শেখ হাসিনার নাম করে বিক্ষোভ। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। জাপানের মাটিতে নিঃসন্দেহে বড়সড় অস্বস্তিতে পড়লেন মোহাম্মদ ইউনুস। এদিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করেছিলেন, সেই তারই নামাঙ্কিত লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দু সন্ন্যাসীকে জেলবন্দি করে রেখেছে, স্লিপার সেলের চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। ডেনমার্কে দাঁড়িয়ে আক্রমণাত্মক বিজেপি সাংসদ। जो श्रीमती इंदिरा गांधी बांग्लादेश को जन्म दिया था, आज उसी का नामांकित जो इतना बड़ा लाइब्रेरी था उसको जलाकर राख कर दिया गया। उस मानसिकता का लोग आज बांग्लादेश में वही काम कर रहे हैं। रेडिकलाइजेशन बढ़ रहे हैं, स्लीपर सेल चारों तरफ फैल रहे हैं। सिर्फ भारत नहीं, पूरा यूरोप उसके चपेट में आ गए हैं। और आज भी ये लोग, अगर हम लोगों को यही ज्ञान देते रहे सारा दुनिया, जे बातें करते जाओ, डायलॉग ही सबसे एक रास्ता है जिससे सारे समस्या का हल निकालते हैं। अरे सारे समस्या का हल डायलॉग से निकलते हैं, सब समझते हैं, लेकिन आपका सीने पे कोई AK-47 रख देगा और आप उस समय क्या बोलेंगे? हरे कृष्ण हरे राम, आप क्या इस्कॉन वाले बन जाएंगे तब? ছাব্বিশে বিধানসভা ভোট, দুদিন আগে বঙ্গ সফরে এসে প্রচারের সুর কার্যত বেঁধে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পঞ্চবাণ সামনে তুলে দিয়ে। এবার রাজ্যে আসছেন অমিত শাহ। কি করবেন, কি বলবেন? ভোট কৌশল বাড়তে দেবেন নাকি রাজ্য সভাপতি যে নির্বাচন এখনো পর্যন্ত বাকি রয়েছে তাকে কেন্দ্র করেই সাংগঠনিক কোনো পুনর্বিন্যাসের কথা বলে যাবেন, পরামর্শ দিয়ে যাবেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত।
দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অমিত শাহ মূলত প্রচার কৌশলটাকেই কিন্তু আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা রয়েছে, যে সম্মেলন রয়েছে, সেখানে তিনি তার দলীয় যে নেতাকর্মীরা উপস্থিত হবেন তাদের কাছে সেটাই মূলত বলে দেবেন। আর তবে রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে দলের অন্দরে নানা চর্চা চলছে এবং সেই সভাপতি নির্বাচন কবে হবে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলে সেই জায়গা থেকে অমিত শাহ নতুন করে এই বিন্যাসের ক্ষেত্রে তিনি কোনো স্পষ্ট ইঙ্গিত দেন কিনা সেদিকে রাজনৈতিক মহলের পাশাপাশি অবশ্যই বিজেপি নেতৃত্বের নজর রয়েছে এবং এই বৈঠকটাতে যারা উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা সভাপতি, মন্ডল সভাপতি এবং মন্ডলের পদাধিকারীরা। এবং মন্ডলের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রায় 50% জায়গাতে নতুন মন্ডলে যারা এসছেন, নতুন পদাধিকারী আসছেন, জেলা সভাপতির ক্ষেত্রে সেই সংখ্যাটা 70%। ফলে তারা ঠিক কোন পথে চলবেন, অনেকে বলছেন এটা তাদের জন্য একটা কর্মশালা। আর যদিও সুকান্ত বাবুরা তারা স্পষ্ট করে দিয়েছেন যে অবশ্যই প্রধানমন্ত্রী যাওয়ার দুদিনের মধ্যে অমিত শাহ সফর দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করবেন এবং সেই জায়গা থেকে আগামীকাল বার্তা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা খুবই উৎসাহিত। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন এবং মাঝে মাঝেই আসবেন, আগেও এসেছেন, একাধিকবার এসেছেন, বেলুর মঠে রাত্রি যাপনও করেছেন। অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত এবং আমরা সবাই আশাবাদী। নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর আগে অমিত শাহ ঢুকছেন, তো বাংলার মানুষের তো ততবার মনে পড়বে এই লোকগুলো বাংলার টাকা দেয় না। 100 দিনে যারা কাজ করেছে মনে পড়বে এরা টাকা দেয়নি, মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন। যে গরিব মানুষগুলো ঘর পায়নি তারা মনে করবেন এরা আমাদের আবাসের টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করে দিচ্ছেন। যতবার এনারা আসবেন ততবার নিজেদের অভিজ্ঞতা থেকে তুলনা করে মানুষ সিদ্ধান্ত নেবেন যে এই লোকগুলো হচ্ছে পরিযায়ী, ভোট পাখি, ভোটের সময় এসে এরা হাজির হয় এবং এদের দলকে একটি ভোটও নয়। যতবার আসবেন ততবার হারবেন। মোদীর সফরে ডাক পাননি, অমিত শাহ সফরে ব্রাত্য দিলীপ ঘোষ, ফের অভিমানী দিলীপ বাবু। প্রাক্তন সাংসদ দাবি করছেন কোন নেতা কোথায় যাবে সেটা দলই ঠিক করে, তিনি শুধুমাত্র নির্দেশ পালন করেন। না, বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। হ্যাঁ, কিন্তু অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কোথাও? না, অভিমানের কী আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে, আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন, অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। সেটা পরে আপনারা জানতে পারবেন কি হয়েছে। হারহিম কাণ্ড, মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় মাঝবয়সী এক যুবক, এক হাতে চপার, যুবকের আরেক হাতে কাটা মুন্ডু। বাসন্তী থানার ভরতগড়ের ঘটনা। বৌদিকে খুন করে থানায় আত্মসমর্পণ দেওরের, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত বিমল মণ্ডল। কি কারণে, কিভাবে এই গোটা কাণ্ড, সম্পর্কের জটিলতা নাকি অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। মাঠের মধ্যে এক ব্যক্তির দেহ উদ্ধার, নদিয়ার কালীগঞ্জ থানার পালিতবেড়িয়া এলাকায় চাঞ্চল্য। মৃত ব্যক্তির বাড়ি দখল ঘিরে অশান্তি বলেই অনুমান, স্থানীয়দের অভিযোগ খুন করে দেহে কীটনাশক ছড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি চাষের জমি সম্পত্তি সব বিক্রি করে দিয়েছেন। দিন কয়েক আগে বসত বাড়িটিও এলাকার কয়েকজনের কাছে বিক্রি করেন, তারপরেই বাড়ির দখল নিয়ে চলছিল বিবাদ, পলাতক অভিযুক্তরা। বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল, কর্মহীন 3000 শ্রমিক। মিল কর্তৃপক্ষ বলছে শ্রমিকরা কোনো কথা শোনেন না, যদিও শ্রমিকদের অভিযোগ চক্রান্ত করে মিলটি বন্ধ করা হয়েছে। শ্রমিকদের ওপর জোর করে
কাজের চাপ বাড়ানো হয়েছে, তার প্রতিবাদ করাতেই মিল বন্ধ বলে অভিযোগ। রাস্তা যেন মরণ ফাঁদ, আলিপুরদুয়ারে বক্সা ফিডার রোডে বিরাট গর্ত, ধার থেকে ভাঙতে ভাঙতে চলে এসেছে রাস্তার মাঝামাঝি পর্যন্ত। বৃষ্টি শুরু হলে আরো ভোগান্তি, দ্রুত রাস্তা সারাই না হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কাছে রাস্তা সারাইয়ের আর্জি। বৃষ্টির জল জমে খানাখন্দে ভরা রাস্তার হাল বেহাল, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। রাস্তা দেখে বোঝার উপায় নেই এটা রাস্তা নাকি ডোবার সারি। বেহাল ছবি বাঁকুড়ার ইন্ডাস থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তায়। কয়েক বছর ধরেই নাকি এই হাল, বারবার আবেদন নিবেদনেও কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়, প্রায়শই ঘটে দুর্ঘটনা। রাস্তা সারাই না করে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। জমি বিবাদের যে টাকা ফেরত চাইতে গিয়ে মার খেয়ে হাসপাতালে 2 মহিলা সহ 3 জন। মেদিনীপুর শহরে মোমিন মহল্লা এলাকার ঘটনা। অভিযোগ, পাশে হোসনাবাদ এলাকার এক বাসিন্দার থেকে জমি কিনেছিলেন, জমিতে আইনি সমস্যা থাকায় টাকা ফেরত চাইতেই শুরু হয় অশান্তি। অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ ফের প্রকাশ্যে। কালনা পুরসভা তৃণমূলের গোষ্ঠীকন্দল। পুরো চেয়ারম্যানের আত্মীয়র বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সরব 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চৌধুরী। পুরসভা ও পুরপ্রধান জানলেও কিছু করছে না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী দপ্তরে নালিশ তৃণমূল কাউন্সিলরের, মানতে নারাজ অভিযুক্ত। পঞ্চায়েতে বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির গোষ্ঠীদ্বন্দ্ব। সরগরম কাটোয়া 1 নম্বর ব্লক। প্রধানের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে সরব উপপ্রধান সহ পঞ্চায়েতের 4 জন সদস্য। প্রধানকে কাঠগড়া তুলে পঞ্চায়েতের স্মারকলিপি জমা, অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। ফের অবৈধ বালি বোঝাই লরি আটক, পুলিশের জালে এক পাচারকারী। বাঁকুড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল লরিটি। ইন্দাস থানার কোচবাগ এলাকায় আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে একটি বালি বোঝাই 12 চাকা লরি দেখে সন্দেহ হয়। দাঁড় করিয়ে নথি দেখতে চায় পুলিশ। কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় লরির চালককে। রেকি করে চুরি, বাড়ি ফাঁকা সেই সুযোগে ঢুকে লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। গতকাল সন্ধ্যায় কোন্নগর 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল দে সরকারের বাড়ি ফাঁকা ছিল, সেই সময় চুরি হয়। এর আগেও তার বাড়িতে চুরি হয়েছে। পাড়া মদ জুয়ার আড্ডা চলে, সেই কারণেই এলাকায় চুরির ঘটনা বাড়ছে এমনটাই অভিযোগ। পুলিশ সব জেনেও চুপ করে আছে এমনটা অভিযোগ তাদের। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH